Hello student, welcome to my channel Basic Science নব্বন 321। আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11 এর 2016 এর ডব্লিউবি বোর্ডের কোশ্চেন পেপার। দেখো এই ভিডিওর মাধ্যমে আমরা 2016 সালের কেমিস্ট্রি কোশ্চেন যে এসেছিল তার 5 নম্বরের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এবং আরো কয়েকটি ভিডিওর মাধ্যমে আমরা পুরো পেপার সলভ করব। যারা 11 এর পড়ছো তারা হয়তো নতুন, তোমাদের সামনে পরীক্ষা, তো তোমরা দেখো কোশ্চেনগুলো কিভাবে সলভ হয় বা কিভাবে উত্তর লিখতে হয় সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করছি। তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো 5 নাম্বার সেকশনে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে একটা রাসায়নিক সাম্যাবস্থা থেকে একটা কোশ্চেন থাকে, একটা গ্রুপ কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকে, আর একটা অর্গানিক পার্ট থেকে একটা কোশ্চেন থাকে। এই তিনটে সেকশন আমাদের 5 নাম্বারের কোশ্চেন থাকে। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা থেকে যে কোশ্চেনগুলো এসেছিল 2016 সালে সেটা আমরা ডিসকাস করি। প্রথমে দেখো কোশ্চেনগুলো আমি সব লিখে দিচ্ছি। আর একটা বিষয়, কোশ্চেনগুলো সব আমি লিখে দিচ্ছি, অনেকের কাছে হয়তো কোশ্চেন পেপার নেই। যদি তোমরা জানাও কমেন্ট বক্সে জানাও যে কোশ্চেন পেপার তোমাদের লাগবে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে কোশ্চেন পেপারের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি কোশ্চেন পেপারটা পেয়ে যেতে পারো। আর না হলে প্রত্যেকটা কোশ্চেন আমি লিখে দিচ্ছি, যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো তোমরা কোশ্চেনের সঙ্গে অ্যান্সার ফর্মেট পাচ্ছ। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো, গ্রুপ ডি কোশ্চেন নাম্বার 19 এর 1, ভর ক্রিয়ার সূত্রটি বিবৃত করো। তারপরে কোশ্চেন একটা ছিল N2 + 3H2 থেকে 2 অ্যামোনিয়ার ক্ষেত্রে সাম্যক ধ্রুবক K1 এবং N2 + NH3 ইকুইলিব্রিয়াম সাইন দেওয়া আছে, হাফ N2 + 3H2 এর ক্ষেত্রে সাম্যক ধ্রুবক K2 হলে K1 ও K2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা দেখো এখানে যেটা করতে পারি যে ফার্স্ট ভর ক্রিয়ার সূত্রটি লেখো। এটা আমি দেখো আগে থেকেই কোশ্চেনটা লিখে রেখেছি, অ্যান্সারটা সেটা দেখো যে স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়া সিস্টেমে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়া মাধ্যমে উপস্থিত বিক্রিয়ক বা বিক্রিয়াত পদার্থের সক্রিয় ভরের সমানুপাতিক হবে এবং স্টয়কিওমেট্রি কি থাকবে হলো যেটা থাকবে সেটা তার পাওয়ারে গিয়ে বসবে। তো বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির সক্রিয় ভর বেশি হলে বিক্রিয়ার হার বেশি হয় এবং সক্রিয় ভর কম হলে বিক্রিয়ার হার কমে যায়। সক্রিয় ভর বলতে এখানে আমরা বলছি মোলারিটি, আংশিক চাপ, বা কি বলছে বলো, আমরা বলছি মোল ভগ্নাংশ। এই মাধ্যমে তিনটে মাধ্যমে আমরা প্রকাশ করি। পরের কোশ্চেনটা চলে যাই। পরের কোশ্চেনটা আমরা দিয়েছি যে উক্ত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যক ধ্রুবক K1 হলে, তাহলে তোমাকে ফার্স্ট যেটা দেওয়া আছে রাসায়নিক বিক্রিয়াটা আবার রিরাইট করতে হবে। এটা 2NH3, তাহলে এখানে সাম্য ধ্রুবক K1 সমান বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভর। তুমি সেটা কেসির মাধ্যমে প্রকাশ করতে পারো বা মোলার গাঢ়ত্বের মাধ্যমে প্রকাশ করতে পারো বা এখানে আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করতে পারো। আমি এখানে মোলার গাঢ়ত্বের মাধ্যমে প্রকাশ করছি। দেখো মোলার গাঢ়ত্ব প্রকাশ করা মানে আমার কি করতে হবে, থার্ড ব্র্যাকেটে এটা লিখতে হবে। তাহলে এটা আসছে NH3, এটা পাওয়ার 2 হবে, কেন এখানে স্টয়কিওমেট্রি 2 ছিল। ওকে, দেখো পরেরটা আসবে N2, এখানে প্লাস সাইন আছে বলে কিন্তু এখানে প্লাস সাইন দিও না, এখানে মাল্টিপ্লাই সাইন হবে। ওকে, H2 পাওয়ার কত হবে 3। এটা হলো প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে K1। এবার দেখো দ্বিতীয় বিক্রিয়াটা ছিল এরকম, NH3 ইকুইলিব্রিয়াম সাইন আছে, N2 + 3/2 H2, হাফ N2 ছিল এটা। তাহলে এখানে K2 সমান আমরা লিখছি N2 পাওয়ার কত আসছে বলো হাফ, মাল্টিপ্লাই H2 পাওয়ার কত আসছে বলো 3/2,
এটা কত আসছে হলো NH3। তাহলে খেয়াল করে দেখো এইটা আর এর মধ্যে একটা রিলেশন আসছে। যদি আমরা এর উভয় পাশে বর্গ করি তাহলে k2 স্কয়ার ইকুয়াল টু, দেখো প্রত্যেকটা পাওয়ারে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হলে এটা কত হবে n2 হবে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হলে কত হবে বলো 3 হবে, এটা কত হবে বলো NH3 স্কয়ার হবে, যেটা কিনা k2 টা কিনা দেখো যেটা 1 বাই দেখো k1, তাহলে k2 টা আমরা লিখছি k2 ইজ ইকুয়াল টু, দেখো এটা আসছে 1 বাই k1, k2 স্কয়ার ইজ ইকুয়াল টু, বা এখানে লিখছি k2 ইজ ইকুয়াল টু রুট ওভার 1 বাই k1, বা এটা তুমি লিখতে পারো 1 বাই রুট k1। তাহলে k2 এবং k1 এর মধ্যে সম্পর্ক কত পেলাম 1 বাই রুট k1। ওকে, আমরা পরের কোশ্চেনটা লিখে নিয়ে আসি। দেখো পরের কোশ্চেনে দিয়েছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের pH নির্ণয় করো যখন অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কত বলা আছে 1.75 × 10⁻⁵। তাহলে আমরা অ্যাসিটিক অ্যাসিড জানি আমরা একটা কেমন অ্যাসিড বলো মৃদু অ্যাসিড, তাহলে এটা যদি বিয়োজিত হয় তাহলে আমরা লিখব এটা CH3 C double bond O minus প্লাস H প্লাস or H3O প্লাস, এটা অ্যাকোয়াস লিখতে হবে, এটাও অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস। দেখো শুরুতে বা ইনিশিয়াল এটা কত ছিল বলো, সাপোজ ধরো C মোলার ছিল, এটা 0 মোলার, এটা 0, অ্যাড ইকুইলিব্রিয়ামে দিয়ে লিখছি, বা এটা আমরা বলছি সাম্যাবস্থায় দেখো অ্যাসিটিক অ্যাসিডের কিছু মোল বা কিছু মোলার সলিউশন কিছু ডিসোসিয়েট হয়েছে, কিছু মোল ডিসোসিয়েট হয়েছে, তাহলে C মাইনাস C আলফা, এটাকে বলছি আমরা C আলফা, এটাও বলছি C আলফা। তাহলে এখানে বলছি যে H প্লাসের গাঢ়ত্ব বা H3 প্লাসের গাঢ়ত্ব কত আসছে বলো C আলফা পাচ্ছি, তাহলে সাম্যাবস্থায় গিয়ে H প্লাস আয়নের গাঢ়ত্ব কত পাচ্ছি C আলফা। এবার আমরা আরেকটা জিনিস জানি যে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার KA বাই C, তাহলে এখানে C আলফা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি C ইনটু রুট ওভার KA বাই C, বা যদি C টা ভেতরে নিয়ে যাই তাহলে কি আসবে হলো KA ইনটু C স্কয়ার বাই C, তাহলে এটা CC কাটলো, তাহলে এখানে KA ইনটু C রুট থাকলে এটা হাফ লিখতে পারি। তাহলে উক্ত দ্রবণের pH এর ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে উক্ত দ্রবণের pH ইজিক্যাল টু আমরা জানি মাইনাস লগ কত জানি বলো 10 বেস H3O প্লাস আয়নের গাঢ়ত্ব, বা এটা জানি মাইনাস লগ 10 বেস C আলফা, বা C আলফার জায়গায় আমরা কত দিলাম C আলফার জায়গায় আমরা পেলাম মাইনাস লগ 10 বেস K into C হোল টু দি পাওয়ার হাফ, হাফটা যদি বাইরে আসে হাফ লগ K into C, বা এখান থেকে লিখতে পারি হাফ লগ K মাইনাস হাফ লগ C। তাহলে এই হলো আমরা মৃদু অ্যাসিডের pH নির্ণয়ের সমীকরণ। ওকে, তাহলে এখানে আমরা এইটা থেকেই তোমরা কিন্তু অ্যানসারটা স্টার্ট করবে, আমি বোঝানোর জন্য এটা পুরোটা ডিরাইভ করলাম, এইটুকুই তোমরা কিন্তু পরীক্ষা খাতায় এখান থেকেই শুরু করবে। এবার কোশ্চেনের অ্যানসারটাতে চলে আসি, তাহলে pH is equal to minus half log 10 base 1.75 into 10 to the power minus 5 minus half
লগ কনসেন্ট্রেশন কত বলেছে বলে 0.01, বা এটা আসছে মাইনাস হাফ, এটা আছে দেখো মাইনাস 4.76, মাইনাস হাফ, এটা আসছে মাইনাস 2, তাহলে অ্যাকচুয়ালি এটা আসছে 2. এটা আসছে 38 প্লাস 1 বা 3.38, তাহলে উক্ত দ্রবণের পিএইচ এর মান কত পেলাম বলো? 3.38। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেন 19 অথবা ছিল, বাফার দ্রবণ কাকে বলে? একটি আম্লিক বাফার দ্রবণের উদাহরণ দাও। কোন ক্ষেত্রে বাফার দ্রবণের পিএইচ পিকে হয়? তারপর একটা কোশ্চেন আছে যে HCl এর উপস্থিতিতে জলীয় দ্রবণে H2S এর বিয়োজন মাত্রা হ্রাস পায় কেন? তাহলে আমরা বাফার দ্রবণ কাকে বলে সেটা আমি জেনে নিই। দেখো যেসব দ্রবণের বাইরে থেকে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষারক যোগ করলে দ্রবণের পিএইচ এর মান প্রায় অপরিবর্তিত থাকে, সেই ধরনের দ্রবণকে বাফার দ্রবণ বলে। তবে একটা আমি দ্রবণ প্রস্তুত করেছি, তো সেখানে সেটা অ্যাসিড বা ক্ষারের দ্রবণ হতে পারে, বা অ্যাসিড বা লবণ নিয়ে সেটা দ্রবণ প্রস্তুত করেছি, যাই করি না কেন বাইরে থেকে যদি আমরা H+ অ্যাসিড যোগ করি, বা আমি কি করি বলে এই দ্রবণে OH- বা ক্ষার যোগ করি, তাহলে আমরা দেখব আমাদের ধারণা যে দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে, যেহেতু দ্রবণে H+ আয়ন আগে যা ছিল, বাইরে থেকে আগে H+ অ্যাড করেছি, তাহলে সংখ্যা বেড়ে যেতে পারে, বা H+ এর সংখ্যা কমে যেতে পারে, বা OH এর সংখ্যা বেড়ে যেতে পারে, যাই হোক না কেন মোট কথা আমাদের ধারণা ছিল ওই দ্রবণে H+ আয়নের বাড়া বা কমা, বা OH- আয়নের বাড়া বা কমা যে কোনো একটা ঘটনা ঘটবে। কিন্তু আমরা দেখছি কি বাইরে থেকে যখন H+ বা OH- আয়ন যোগ করছি, ওই দ্রবণে H+ আয়ন বা OH- আয়নের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ দ্রবণের পিএইচ এর কোনো মানে পরিবর্তন হচ্ছে না। তাই জন্য আমরা ওই টাইপের দ্রবণকে কি বলবো বলো? বাফার দ্রবণ বলবো। কেন হচ্ছে না সেটা বাফার দ্রবণের মেকানিজম করতে গিয়ে আমরা বুঝবো, নিশ্চয়ই আমরা পরে কোশ্চেন ফেস করব। আমরা 2016 থেকে 2023 পর্যন্ত সবগুলো কোশ্চেন পেপার সলভ করবো, সেখানে নিশ্চয়ই আমরা ফেস করবো। ওকে, পরের কোশ্চেন দেখো দিয়েছে যে একটি আম্লিক বাফারের দ্রবণের উদাহরণ দাও। তাহলে বাফার দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, একটা মৃদু অ্যাসিড ও একটা মৃদু অ্যাসিড প্লাস এখানে বেস বা ক্ষার, এর থেকে যে লবণ পাচ্ছি তাদের নির্দিষ্ট আনুপাতিক হারে মিশ্রণে যে দ্রবণ প্রস্তুত হয় সেটা আমরা বলছি আম্লিক বাফার। আম্লিক বাফার, তাহলে আম্লিক বাফারের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে একটা মৃদু অ্যাসিড, ধরো আমরা কি নিলাম? অ্যাসিটিক অ্যাসিড নিলাম, আর অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ সোডিয়াম অ্যাসিটেট নিলাম। এদের নির্দিষ্ট আনুপাতিক হারে মিশ্রণে যে দ্রবণ পাবো তাকে আমরা বলবো আম্লিক বাফার। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে একই রকম ভাবে একটা মৃদু ক্ষার নেব, এবং মৃদু ক্ষারের ও তীব্র অ্যাসিডের লবণ একটা নির্দিষ্ট অনুপাতে মিশ্রণকে আমরা ক্ষারীয় বাফার বলবো। মোট কথা আমাকে মনে রাখতে হবে যে একটা কি থাকতে হবে বলো? অবশ্যই কমন আয়ন থাকতে হবে, কমন আয়ন থাকতে হবে, তবে সেটা হয়তো বাফার সলিউশন হিসেবে কাজ করতে পারে। পরের কথা বলছি দেখো যে কোন ক্ষেত্রে বাফার দ্রবণের পিএইচ ও পিকেএ সমান হয়। তাহলে আমরা আম্লিক বাফার দ্রবণের পিএইচ সমীকরণ আমরা যদি লিখি, বা হেন্ডারসন ইকুয়েশন যদি লিখি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আম্লিক দ্রবণের ক্ষেত্রে আম্লিক বাফার দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসনের সমীকরণ থেকে পাই
তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ 10 বেস সল্টের গাঢ়ত্ব বাই এটা অ্যাসিডের গাঢ়ত্ব। এই কথাটা দেখো, যদি লগ সল্ট বেস সল্ট বাই অ্যাসিড এটা যদি 10 হয়, অর্থাৎ আমরা লিখতে পারি এখান থেকে সল্ট বাই অ্যাসিড ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0, বা এটা ধরো 1, বা আমরা এখান থেকে লিখতে পারি যে কনসেন্ট্রেশন অফ সল্ট ইজ ইকুয়াল টু, এটা লিখতে পারি অ্যাসিড। তাহলে দুটো যদি ইকুয়াল হয়ে যায়, মানে সল্টের কনসেন্ট্রেশন ও অ্যাসিডের কনসেন্ট্রেশন, বা সল্টের সক্রিয় ভর ও অ্যাসিডের সক্রিয় ভর যদি সমান হয়ে যায় কোনো বাফারের দ্রবণের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ। কেন? এখানে দেখো লগ, এই কথাটা লগ এটা সল্ট বাই অ্যাসিড, এই জায়গাটা দেখো এটা কত হয়ে যাচ্ছে, দুটো যদি ইকুয়াল হয়ে যায় কনসেন্ট্রেশন, এটা 1 হয়ে যাচ্ছে, মানে এটা 0। উল্টো ভাবে দেখলে, তাহলে আমরা উল্টো ভাবে দেখলাম, এটা 0 লিখেছিলাম, 0 লিখে দুটো কনসেন্ট্রেশন 1 দেখিয়েছিলাম। তাহলে কোনো বাফার দ্রবণের ক্ষেত্রে যদি, বা আম্লিক বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা লিখছি, এটা পিকেএ বলা আছে, আম্লিক বাফার দ্রবণের ক্ষেত্রে কোনো আম্লিক বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে যদি অ্যাসিড ও সল্টের কনসেন্ট্রেশন কি হয় বলো, দুটোই কি হয় বলো, ইউনিটি হয় বা একক হয় বা সমান হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সল্টের কনসেন্ট্রেশন অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি দুটো আম্লিক বাফারের ক্ষেত্রে সমান হয়ে যায়, তখন আমরা দেখতে পাচ্ছি পিএইচ ইজ ইকুয়াল টু কি হবে বলো, পিকেএ হবে। ওকে, পরের কোশ্চেন নিচে দেখো, HCl এর উপস্থিতিতে জলীয় দ্রবণে H2S এর বিয়োজন মাত্রা হ্রাস পায় কেন? তাহলে HCl টা যদি আমরা দেখি, তাহলে এটা আয়নাইজ যদি হয় H3O প্লাস অ্যাকুয়াস Cl মাইনাস অ্যাকুয়াস, একই রকম ভাবে H2S টা যদি আয়নিত হয়, তাহলে H3O প্লাস অ্যাকুয়াস প্লাস HS মাইনাস অ্যাকুয়াস। ওকে, তাহলে HCl ও H2S যখন জলীয় দ্রবণে আয়নিত হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি বলো এই দুটো কি থাকছে বলো, কমন আয়ন থাকছে। তাহলে কমন আয়ন যদি উপস্থিত থাকে, তাহলে আমরা জানি কোনো অ্যাসিডের বিয়োজন মাত্রা কি হয় বলো, হ্রাস পায়। তাহলে HCl দ্রবণে HCl এর জলীয় দ্রবণে H2S চালনা করলে সম আয়ন প্রভাবে সম আয়ন, এখানে H প্লাস বা H3O প্লাসের প্রভাবে, এর প্রভাবে HCl এর বিয়োজন মাত্রা হ্রাস পায়। এইটুকু অ্যান্সার আমাদের লিখতে হবে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা দিয়েছে, অজৈব বেঞ্জিন কি, এটি কিভাবে প্রস্তুত করা হবে, শর্ত সহ সমীকরণ উল্লেখ করো। তাহলে যেটা লিখতে হবে এভাবে, দেখো ডাইবোরেন অ্যামোনিয়ার সঙ্গে প্রথমে দ্রুত যৌগ গঠন করে, পরে একে 473 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে উদ্বায়ী যৌগ বোরাজিন বা বোরাজল উৎপন্ন হয়। এর গঠন আকৃতি বেঞ্জিনের মতো, ইলেকট্রন সংখ্যা পরমাণু সংখ্যা একই,
তাই একে অজৈব বেঞ্জিন বলে। অনেক সময় কোশ্চেন আসে বোরাজল কি বা বোরাজিন কি, কোশ্চেনটা কিন্তু একই। তাহলে রাসায়নিক বিক্রিয়া এখানে উল্লেখ করতে হবে যে 3B2H6 প্লাস 6 অ্যামোনিয়া গ্যাস, এখান থেকে এই যুত যৌগ তৈরি হবে। একে 473 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে B3N3H6 প্লাস 12H2 তৈরি হবে। B3N3H6 কে আমরা বলছি অজৈব বেঞ্জিন বা ইনঅর্গানিক বেঞ্জিন বলছি, বা বোরাজল বলছি। তার রাসায়নিক গঠন, তার গঠন এরকম হবে। ওকে, বোঝাতে পারলাম? পরের কোশ্চেন দিয়েছে, দেখো যে গ্রাফাইট তড়িৎ পরিবাহী কিন্তু হীরক নয়, কেন ব্যাখ্যা করো? তাহলে আমরা জানি গ্রাফাইটে কার্বন কার্বন কি বন্ধন থাকে বলো? দ্বিবন্ধন থাকে। আবার এখানে হীরকে কি থাকে বলো? টেট্রাহেড্রাল গঠন থাকে, সবগুলোই সিগমা বন্ড থাকে। তাহলে এখানে গ্রাফাইটের ক্ষেত্রে এখানে পাই বন্ধন উপস্থিত বা ফ্রি ইলেকট্রন থাকায় গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে গ্রাফাইটের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন থাকায় গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু এখানে অ্যান্সার লিখব গ্রাফাইট এর গঠনে sp2 সংকরায়িত কার্বন পরমাণু বর্তমান পাই বন্ধন উপস্থিত থাকায় গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকে। তাই গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে। ডায়মন্ড দেখো বা হীরকের গঠনে কার্বন পরমাণুগুলি sp3 সংকরায়িত হয় এবং সব বন্ধন সিগমা বন্ধন থাকে। তাই মুক্ত ইলেকট্রন না থাকায় হীরক তড়িৎ পরিবহন করতে পারে না। বুঝে গেল? তাহলে গ্রাফাইট কেন পাচ্ছে? গ্রাফাইটে এরকম হেক্সাগোনাল অ্যারি থাকে আর এটা টেট্রাহেড্রাল অ্যারি থাকে। হেক্সাগোনাল অ্যারিতে ফ্রি ইলেকট্রন থাকায় আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু পারে না, হীরক পারে না। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনগুলো দিয়েছে যে 21 দাগের কোশ্চেন 1, বেনজিনের ক্রিডলক্রাফট অ্যাসাইলেশন অপেক্ষা অ্যালকাইলেশন অপেক্ষা অ্যাসাইলেশন সুবিধাজনক কেন? 1 নম্বর কোশ্চেন। তারপর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত যৌগগুলির গঠন সংকেত লেখো। আমরা এই পোর্শনের কোশ্চেনগুলো আগে করে নেব, তারপরে উপরের কোশ্চেনটা করছি। দেখো প্রথমে এ 2 এর এ,
এটা আমরা জানি CH3 ডাবল বন্ড CH2, এটা PdCl2 প্লাস H2O CuCl2O2। তাহলে আমরা জানি এটা অক্সিডাইজ হয়ে কি দেবে বলো, একটা কার্বনিক যৌগ দেবে, এটা হবে। একে আমরা দেখো Zn বন্ড Hg আর গাঢ় HCl দিলে এই গ্রুপটা কি হয় বলো, দুটো হাইড্রোজেন চলে আসবে উপরে নিচে, তাহলে আমরা একটা কি পাবো, ইথেন পাবো। এটার নাম কি বলো, এটা একটা ক্লিভেনশন রিডাকশন। ওকে, ক্লিভেনশন রিডাকশন। তাহলে আমরা অপশন এটা পেয়ে গেলাম। পরেরটা দেখো, পরেরটা বলেছে যে হায়ার অ্যালকাইন প্রিপারেশন। পরেরটা বলেছে হায়ার অ্যালকাইন প্রিপারেশন। তাহলে এখানে আমাকে দেখতে হবে অ্যালকাইনের যে কার্বনে sp কার্বন সেখানে হাইড্রোজেন আছে কিনা। হাইড্রোজেন প্রেজেন্ট আছে, তাই জন্য এটা অনেক বেশি আম্লিক হাইড্রোজেন, sp কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা আছে বলে একে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে বা তরল অ্যামোনিয়া দিলে এই হাইড্রোজেনটা চলে গিয়ে CH3 C ট্রিপল বন্ড C মাইনাস Na+ তৈরি হবে। এটাকে আমরা বলছি একটা নিউক্লিওফাইল। এটা CH3I এর সঙ্গে বিক্রিয়ায় কি তৈরি করে বলো, CH3 C ট্রিপল বন্ড C CH3 বিউটাইন তৈরি করবে, বিউট2আইন তৈরি করবে। একে দেখো HgSO4 1%, H2SO4 20%, 70 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে ট্রিপল বন্ড ক্যারি করছে যে দুটো কার্বন, তাদের মধ্যে একটা কার্বনে কি আসবে বলো, ডাবল বন্ড ও আসবে, আর একটা কার্বনে দুটো হাইড্রোজেন আসবে, আর এই দিকটা যা ছিল তাই। এই ঘটনা ঘটবে যদি দুটো কার্বন ইকুইভ্যালেন্ট হয়, তাহলে আমাদের যে কোনো কার্বনের সঙ্গে আমরা ডাবল বন্ড ও দিতে পারি আর হাইড্রোজেনটা অ্যাটাচ করতে পারি। তাহলে এখানে তাই যেটাতে সি ডাবল বন্ড ও এটা আসবে। তাহলে আমরা পেলাম যে বিউটানন পেলাম বা 2 বিউটানন পেলাম এখান থেকে প্রোডাক্ট। লাস্ট কোশ্চেন দিয়েছে দেখো সি, তাহলে এটা মার্কোনিকভ অ্যাডিশন হচ্ছে, অ্যাডিশন রিঅ্যাকশন HBr। তাহলে এই দুটো কার্বনের দেখবো, এটা অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট দিয়ে হয়। তো আমরা এটা পরে বুঝবো, যে যখন আমি এটা অ্যাডিশন রিঅ্যাকশনের আমি ভিডিও দেবো তখন তোমরা দেখো, তার মেকানিজম অবশ্যই বোঝাবো। এখন এইভাবে মনে রাখবো, যেটাতে হাইড্রোজেন কম থাকবে সেটাতে নেগেটিভ পার্ট বা ব্রোমিন এসে অ্যাটাচ হবে, আর যেটাতে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে পজিটিভ অ্যাডেন্ডাম মানে H+ বা H এসে যুক্ত হবে। তাহলে এখানে পাই বন্ডটা ব্রেক করবে, তাহলে আগে সেটা লিখবো, সিঙ্গেল বন্ড CH2 পাই বন্ডটা হয়ে গেল। এবার যে কার্বনটাতে হাইড্রোজেন কম আছে সেখানে কি আসবে বলো, ব্রোমিন, এটা হলো। ওকে, এবার দেখো সোডিয়াম শুষ্ক ইথার দিয়েছে, মানে এটা কি হবে, উডস রিঅ্যাকশন হবে, ড্রাই ইথার। তাহলে প্রোডাক্ট যেটা হবে সেটা এরকম CH3 CH CH3 CH এটা হবে। তাহলে কেন এটা লিখবো আমরা, দেখো আমরা এটা এভাবে লিখবো, CHBr CH3, এটা CH3 প্লাস 2Na লিখবো প্লাস Br, এটা CH, এটা CH3, এটা থেকে HBr চলে যাবে গিয়ে এই দুটো আমরা কি করে দেবো, জয়েন করে দেবো। তাহলে পাবো কি বলো, CH3 বন্ড C CH3
এটা CH, এটাও CH3, এটা CH3। তাহলে এখানে পেলাম যে প্রোডাক্ট পেলাম 2,3 ডাইমিথাইল, ডিটা ক্যাপিটাল লেটার লেখো, ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, ডাইমিথাইল বিউটেন। 2,3 ডাইমিথাইল, এটা কি পাবো বলো? বিউটেন পাবো। ওকে, তাহলে আমরা প্রোডাক্ট পেলাম, এটা ফ্রিডল-ক্রাফট রিঅ্যাকশন থেকে আমরা পেয়ে গেলাম। পরের কোশ্চেন দিয়েছে দেখো যে ফ্রিডল-ক্রাফট রিঅ্যাকশনে কি হবে বলো? অ্যালকাইলেশনের অপেক্ষা ফ্রিডল-ক্রাফট বিক্রিয়ায় অ্যাসাইলেশন সুবিধাজনক কেন? দেখো আমরা এইটুকু জানি, ধরো রাজা আর এটা মন্ত্রী, তাহলে যদি রাজার থেকে মন্ত্রীর কদর বেড়ে যায় তাহলে তাহলে কি এখানে কদর মানে একটা সাম্রাজ্য কি চলতে পারে ভালো? নিশ্চয়ই চলতে পারে না। তাহলে এখানেও সেরকম আমরা এইটুকু বুঝবো, ফ্রিডল-ক্রাফট বিক্রিয়ায়, অ্যালকাইলেশন বিক্রিয়ায়, ধরো আমরা রিঅ্যাক্ট্যান্টের থেকে প্রোডাক্টের গুরুত্ব এখানে বেশি হয়। এখানে কার গুরুত্ব বেশি হয়? প্রোডাক্টের গুরুত্ব বেশি হয়। প্লাস AlCl4, তাহলে এটা বেনজিন, এটা অ্যালকাইল বেনজিন। তাহলে ইনি হচ্ছে রাজা, ইনি হচ্ছে মন্ত্রী, বুঝলাম? তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা কেমন রাসায়নিক বিক্রিয়া? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে দেখো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সেই অ্যারোমেটিক কার্বনে বা অ্যারোমেটিক রিং কার্বনে ভালো হবে যেখানে ইলেকট্রন পপুলেশন বেশি। তাহলে বেনজিন আর অ্যালকাইল বেনজিন, আমরা জানি অ্যালকিল গ্রুপের কি আছে বলো? প্লাস আর এফেক্ট আছে, সরি প্লাস আই এফেক্ট আছে, প্লাস আর নয় প্লাস আই এফেক্ট আছে। এর ফলে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব নরমাল বেনজিনের থেকে কিছুটা হলেও বেশি। তাহলে এখানে বেনজিন আর অ্যালকাইল বেনজিন এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইল বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বেনজিনের থেকে কিছুটা বেশি। দেখো আমরা যখন রিঅ্যাকশন শুরু করি সেখানে নিশ্চয়ই রিঅ্যাকশনটা একেবারে যতগুলো মলিকিউল নিয়েছি সবগুলো একবারে হয় না, তাহলে সেটা নিশ্চয়ই কি হয় বলো? কিছুটা, ধরো 100 খানা বেনজিন নিয়েছিলাম, সেটা আর বন্ড Cl এর সঙ্গে রিঅ্যাক্ট করে এটা 50 খানা, 100 খানার মধ্যে এটা 50 খানা তৈরি করলো। তাহলে এখন রিঅ্যাকশন মিডিয়ামে এটা 50 আছে, এটা 50 আছে, আর এটা আমি এক্সেস নিয়েছিলাম। এবার যদি রিঅ্যাকশন হয় এখানে আর প্লাস এ কাকে চুজ করবে? এই 50 খানার মধ্যে কি চুজ করবে না এই 50 খানার মধ্যে কি চুজ করবে বলো? যার ইলেকট্রন পপুলেশন বেশি তাকে চুজ করবে। তাহলে এখানে আর প্লাস এখানে চলে আসবে, তাহলে সেকেন্ড সাবস্টিটিউয়েন্ট হিসেবে এখানে আর চলে আসবে। বা এটাও হতে পারে, কেন সেকেন্ড পজিশন লিখলাম ফোর্থ পজিশন লিখলাম তার নিশ্চয়ই তোমাদের বলবো। তো এই ব্যাপার হয়ে যাবে। এবার দেখো এটা আর এইটা দুটোর মধ্যে যদি দেখি কার ইলেকট্রন পপুলেশন বেশি? এটার পপুলেশন বেশি। রিঅ্যাকশন আবার কোথায় হবে বলো? এখানে আবার ঘটতে থাকে, মানে তিনটে গ্রুপ চলে আসবে। এরকম করতে করতে
আমরা দেখব বেঞ্জিন বলয়ে কটা গ্রুপ চলে আসছে, মোট টোটাল 6টা আর গ্রুপ চলে আসছে। আমি চাইছিলাম একজনকে আনতে, কিন্তু কজন চলে আসছে, এরকম 6খানা চলে আসছে, যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে। তাই জন্য অ্যালকাইলেশন যদি আমরা করি তাহলে দেখছি আমরা শেষমেশ কি হচ্ছে বলো, এই প্রোডাক্টটা পাচ্ছি, এটা আমাদের দরকার ছিল না। কিন্তু যদি অ্যাসাইলেশন করে থাকি সেক্ষেত্রে, বা তুমি যদি ধরো একজন সায়েন্টিস্ট হও, তাহলে তুমি কি ভাবতে যে আমার মন্ত্রী বেশি রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বা এখানে বলছে প্রোডাক্ট বেশি রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে প্রোডাক্টকে আমাকে কি করতে হলো, রিঅ্যাক্টিভিটি কমিয়ে দিতে হবে। তাই জন্য আমরা এখানে কি করব, এখানে ছিল এটা প্রোডাক্ট, এটা বেশি রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে কার থেকে, রিঅ্যাক্ট্যান্টের থেকে, তাহলে এর রিঅ্যাক্টিভিটি কমিয়ে দেব। কিভাবে বলো, তোমরাই ভাবতে পারো। যদি একটা কার্বনিল গ্রুপ ইন্ট্রোডিউস করে দিই, আমরা জানি কার্বনিল গ্রুপের কি আছে বলো, -I এফেক্ট আছে। ওকে, তাই জন্য দেখবো এই বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্বকে হ্রাস করে দেবে, এটা আমাদের দরকার ছিল। ওকে, তাই জন্য যদি আমরা অ্যাসাইলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রোডাক্টটা তুলনামূলকভাবে রিঅ্যাক্ট্যান্টের থেকে কম বলছে রিঅ্যাক্টিভ। ওকে, তাহলে এটা বেঞ্জিন, এটা হচ্ছে অ্যাসাইল বেঞ্জিন। তাহলে অ্যাসাইল বেঞ্জিনটা ইলেকট্রোফাইলের সাপেক্ষে বেঞ্জিনের থেকে কম রিঅ্যাক্টিভ। তাই জন্য এখানে সবসময় আমরা একটা সাবস্টিটিউয়েন্ট প্রোডাক্ট পাবো, একাধিক সাবস্টিটিউয়েন্ট এখানে আসবে না। এবার দেখো এটা যখন চলে আসলো, এই গ্রুপটাকে আমরা সহজেই ক্লিমেনশন করে কি করে নিতে পারি, যেটা আমাদের দরকার অ্যালকিল বেঞ্জিন, সেটা আমরা করে নিতে পারি। ওকে, তাহলে আমরা বুঝবো, লিখবো এভাবে যে অ্যালকাইলেশনের ক্ষেত্রে, যেটা অ্যান্সারটা লিখবো আমি লিখে দিচ্ছি, অ্যালকাইলেশনের ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ বেশি সক্রিয় হয় বেঞ্জিন বলয়ে একাধিক আর গ্রুপ প্রবেশ ঘটে, কিন্তু অ্যাসাইলেশনের ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ কম সক্রিয় হয় বিক্রিয়াটি সবসময় বিক্রিয়ক পদার্থের উপর সংগঠিত হয় এবং আমরা মনোসাবস্টিটিউটেড অ্যাসাইল বেঞ্জিন পেয়ে থাকি। তাই জন্য আমরা দেখব যে অ্যালকাইলেশন অপেক্ষা অ্যাসাইলেশন বেশি সুবিধাজনক।
ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে, নিম্নলিখিত রূপান্তরগুলি করো, ইথিলিন থেকে ইথানল, মিথেন থেকে অ্যাসিটিলিন, বেনজিন থেকে টলুইন। দেখো আমরা কিভাবে এটা করব, এখানে কিন্তু স্টেপ তোমাকে কোনো রেস্ট্রিকশন করে দেয়নি। তাহলে আমরা ইথিলিন বা এটার কথা বলছে, দেখো আমাকে বানাতে বলেছে এটা, তাহলে আমরা জানি ওয়েস্টটা কিভাবে আনবো এখানে, যদি বলো এটা কি থাকে, এটা বিআর থাকে, বিআর কিভাবে আনবো বলো, যদি এখানে আমরা মার্কনিকক করি, এ হচ্ছে ব্যাপার। তাহলে আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশন লিখি, কিভাবে করতে হবে বুঝতে পারলাম। তাহলে এটা দেখো আমরা HBr দেব, তাহলে এখানে আসবে CH3 এরকম, তাকে অ্যাকোয়াস KOH দেব, তাহলে CH3, এটা CH2 OH হবে, বুঝতে পারলাম। পরের কোশ্চেনে চলে যাই। পরে দেখো মিথেন থেকে অ্যাসিটিলিন কিভাবে বানাবো, মিথেন থেকে অ্যাসিটিলিন, মিথেন হচ্ছে দেখো CH4 আর অ্যাসিটিলিন বলছে এটা। তাহলে দেখো এটা আমরা ভাবতে পারি যে এখানে কার্বন বেড়ে গেছে, তাহলে এটা ভাবতে পারি এটা নিশ্চয়ই কি ছিল, এটা ছিল, এটা নিশ্চয়ই কি ছিল বলো, এটা ছিল, এটা নিশ্চয়ই কি ছিল বলো, এটা ছিল। এরকম আমরা স্টেপগুলো ভাবতে পারি যে মিথাইল ক্লোরাইড, তাকে উড রিঅ্যাকশন করলাম, ইথেন পেলাম, ইথেনে ক্লোরিনেশন করলাম, তারপর এলিমিনেশন করলাম, ইথিন পেলাম, ইথিনে হাইড্রোজেনেশন ব্রোমিনেশন করে তারপর যে প্রোডাক্ট পেলাম তাকে এলিমিনেশন করলাম, করে এই প্রোডাক্টটা পেলাম। তাহলে আমরা শুরু করি এভাবে, দেখো শুরু করি এভাবে যে CH4, এটা Cl2 1 মোল, আর সূর্যালোক বা H নিউ, একটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হবে, এখানে সোডিয়াম ড্রাই ইথার, এটা পাবো CH3 উড রিঅ্যাকশন হবে, এখানে আবার Cl2 H নিউ, এটা পাবো দেখো CH2Cl, হাইড্রোজেনটা এভাবে আঁকবো, এখানে অ্যালকোহলিক KOH দেব, তাহলে এলিমিনেশন হবে, এখানে Br2CCl4 দেব, অ্যাডিশন রিঅ্যাকশন হবে, এখানে KOH অ্যালকোহল দেব, দুবার এলিমিনেশন হয়ে আমরা অ্যাসিটিলিন পাবো। ওকে, এটাকে আমরা বলছি অ্যাসিটাইলিন। তো এইভাবে আমরা মিথেন থেকে কি করতে পারবো বলো, অ্যাসিটিলিন আমরা তৈরি করতে পারবো। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। বেনজিন থেকে আমরা কিভাবে টলুইন করব, এটা খুবই সহজ, এক্ষুনি আমরা করে আসলাম। তো দেখো এটা বেনজিন, এখানে কি আনতে বলেছে বলো, বেনজিন রিং এর উপর CH3, এটা টলুইন, এটা বেনজিন। তাহলে এক ধাপে আমরা কি করে দেবো, ট্রিপল গ্রাফ করে দেবো, CH3Cl AlCl3, এটা 1 মোল লিখবো, এটা অ্যানহাইড্রাস, তাহলে এটা কি পাবো বলো, টলুইন পাবো। ওকে, তাহলে কনভার্সন গুলো করলাম আমরা, 5 নম্বরের কোশ্চেন শেষ করলাম। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা 3 নম্বরের সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব। আশা করি এটা 3টে বা 4টে ভিডিওর মাধ্যমে একটা কোশ্চেন পেপার আমাদের ডিসকাস হবে। আমাদের যেটা টার্গেট যে 16 থেকে 23 পর্যন্ত সবগুলো কোশ্চেন পেপার সলভ করা এবং আরো 5টা স্যাম্পল কোশ্চেন শেষ করা তোমাদের এই পরীক্ষার আগে। আমরা
আশা করবো টার্গেট লাভ করার। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে তোমাদের কোয়ারি থাকলে জানাও। আর যারা 12 তোমরা অর্গানিক পোর্শনটা দেখতে পারো, তোমাদেরও এই পোর্শনটা কাজে লাগবে। হ্যাঁ, ইনঅর্গানিক পোর্শনটা না কাজে লাগো, কিন্তু লাস্ট পোর্শনটা তোমাদের কাজে লাগবে, তো সেটা তোমরা দেখতে পারো। তাহলে আজকের এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে।